শুভেচ্ছা সবাইকে। গত কিছুদিন বাংলাদেশ একটি পালাবদলের ভেতর দিয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়ে গিয়েছে। সবাই মিলে এখন আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই অবস্থায় আজ আমরা কথা বলবো এমন একজনের সঙ্গে যার দুটো পরিচয়, ক্রিকেটার এবং রাজনীতিবিদ। তবে নট আউট আমাদের স্পোর্টসের প্ল্যাটফর্ম, আর আমাদের যে অতিথি তার কাছে ক্রিকেটারদের হিসেবেই প্রত্যাশাটা প্রথাগত রাজনীতিবিদদের চেয়ে অনেক বেশি ছিল। সে কারণে ওই ক্রিকেটার পরিচয়ের সূত্র ধরে আমাদের এই আলোচনাটা হবে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি, আপনাকে স্বাগতম। অনেক কষ্ট করে আপনার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন। আপনি কেমন আছেন? নিরাপদে আছেন তো? জি আলহামদুলিল্লাহ, এমনি শারীরিকভাবে ভালো আছি, অবশ্যই মানসিকভাবে খুব একটা ভালো নাই। এবং তবে আছি, হ্যাঁ, আমি ঢাকায় আছি, বাংলাদেশে আছি, পরিবার নিয়ে আছি। আসলে ক্রিকেটার হিসেবে, জাতীয় দলের ক্যাপ্টেন হিসেবে পুরো বাংলাদেশের মানুষের আপনি ভালোবাসা পেয়েছেন। বিশেষত তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র ছাত্রীরা তো একেবারে আপনাকে মাথায় তুলে রেখেছিল। এখন এই গত কিছুদিনে বাংলাদেশে এই কোটা সংস্কার আন্দোলনটা যে হয়েছে, সেখানে আমরা চেনা মাশরাফিকে আসলে খুঁজে পাইনি। তাকে আসলে দেখা যায়নি। ইনফ্যাক্ট যখন পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, ছাত্রদের হত্যা করেছে, তখনও আপনি চুপ ছিলেন। কেন? দেখেন নোমান ভাই, এখন এইগুলোর উত্তর দিতে যাওয়াটা আমার কাছে মনে হয় যে একদম শুধুই হবে। আর যদি এক কথায় উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি, অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। প্রথম যে জিনিসটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো, ধরেন আমি যদি কথা বলতাম, অবশ্যই যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা, বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো হবে। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ বা আরো বড় কিছু হয়ে যায়, তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা। তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে, তো আমার পক্ষে সম্ভব হয়নি। তো আমি চেষ্টা করিনি সেটা না। এবং আরেকটি বিষয় যে আমি যদি কথা, মানে আমি যদি স্ট্যাটাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি, সত্যি কথা, মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে, বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা। হ্যাঁ, কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম, তাতে করে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, তার তার থেকে কম হতো না। বরঞ্চ আমার শারীরিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায়, তখন সেটা সামাল দেওয়ার আমার ক্ষমতা আছে কিনা। আসলে আপনি বলছিলেন যে আপনি আরো কিছু করতে চেয়েছিলেন, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, করেননি কেন? নয় ভাই, দেখেন, আপনি তো প্রথমে বলেছেনই যে ক্রিকেটার মাশরাফি, মানে খেলোয়াড় মাশরাফির সাথে কথা বলছেন, কোনো রাজনৈতিক বিষয় নাই। তো প্রশ্নটাও আপনি করেছেন যে ক্রিকেটার হিসাবে আমি ব্যর্থ হয়েছি, সেটা আমিও অ্যাকসেপ্ট করেছি। এখন ক্রিকেটার হিসাবে যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে আমি খেলোয়াড় ছিলাম, খেলোয়াড় থেকে আমি ক্যাপ্টেন হয়েছি। তো ক্যাপ্টেন হওয়ার পরে খুব স্বাভাবিকভাবেই আমি, যদি ভালো হয় হয়তো অনেক সময় আমাকে যেতে হয় প্রেস কনফারেন্সে, বা আমাকে যদি কেউ ম্যান অফ দি ম্যাচ হয় তারা গিয়েছে। তো ম্যাচ যখন হেরেছি তখন আমি গিয়েছি, তো বা আমরা কোথায় কি ভুল করেছি বা যে দায়বদ্ধতা, সেগুলো আমাকে কাজে নিতে হয়েছে। এবং আপনি আমার যতগুলো প্রেস কনফারেন্স আছে সবগুলো ঘাটলে দেখবেন যে আমি সবগুলো দায়ী আমার
আমরা ব্যর্থ হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি বা আমার লিডারশিপটা জায়গা থাকতে পারিনি, এটা কিন্তু এটা তো একটা রাজনৈতিক জায়গা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা জাতীয় বিষয় হয়ে গেছে। আবার এই আমি আমার দলের ক্যাপ্টেনও না, আমি আমার দলের অধিনায়ক না, আমি আমার দলের সহ অধিনায়ক। আমি মানে আপনার রাজনৈতিক দল? কেবল হ্যাঁ, আমার রাজনৈতিক দল মানে বাংলাদেশ আওয়ামী লীগ। আমি এইমাত্র রাজনীতিটা শুরু করেছি, তো আমাকে আইদার উপদেষ্টা মন্ডলীতে থাকতে হবে হয়তো, বা আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো, বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না। তো এখানে হুট করে আমি একটা জায়গায় চলে গেলাম, একটা দায়িত্ব নিয়ে কথা বললাম, সেখান থেকে একটা বড় ঘটনা আবার ঘটে গেল, তখন সেই ড্রাইভার আমার কাছে আসলো। এই সব বিষয়বস্তু কিন্তু আছে যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না, আমি চেষ্টা করেছি, আমার সাধ্যমতো চেষ্টা করেছি, হয়তো আমার সুযোগটা আসেনি। আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ দিব না বা দোষ দিতে যাচ্ছিও না। খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে অ্যাকসেপ্ট করেছি, এখনো করছি। তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারেই বলবো না যে আমি চেষ্টা করি, আমি হয়তো বা পাইনি। আসলে আমি জাস্ট একটু বোঝার জন্য জানতে চাইছি যে ধরেন আপনি বলছেন যেটা সেটা আপনার একটা টিম আছে আপনার রাজনৈতিক দলে, সেখানে আপনি ক্যাপ্টেন না বা বলছেন ভাইস ক্যাপ্টেন, নিশ্চয়ই আরো অনেক সিনিয়র রাজনীতিবিদরা তো রয়েছে, কিন্তু ধরেন এর বাইরে গিয়ে এই যে ছাত্রছাত্রীদের পাশে যদি আপনি দাঁড়াতেন তাহলে আসলে কি হতো? মানে সেটা আপনি একটা জিনিস আপনি নিজেই ভাবেন সেটা কি হয় বা হতো। প্রথমত হচ্ছে যে আমাকে কি করতে হতো, মানে ওখানে যদি আমি দাঁড়াইতাম সংবিধান অনুযায়ী আমাকে কি করতে হতো। সংবিধান অনুযায়ী আমাকে প্রথমে স্টেপ ডাউন করতে হতো। আচ্ছা, স্টেপ ডাউন করলে ধরেন সবকিছু স্বাভাবিক হইতো বা কোনো কিছু, এখন যে পরিস্থিতি হয়েছে এখন পরিস্থিতিতে হয়তো বা আমাকে সবাই বাহবা দিত, রাইট? কিন্তু ওই স্টেপ ডাউন মানে সংসদ সদস্য পদ থেকে স্টেপ ডাউনের কথা বলছেন, তাই না? সংসদ সদস্য পদ থেকে আমাকে স্টেপ ডাউন করতে, মানে আমার জায়গা থেকে সেটা কি আদৌ করা সম্ভব ছিল, মানে সেটা প্রথম ভাবার বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নড়াইলের মানুষকে যারা আমাকে সংসদে পাঠিয়েছে, আমি কালকে তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম যে আমরা আপনাকে অনেক আশা করে এখানে পাঠিয়েছিলাম যে নড়াইলকে আপনি একটা জায়গায় পৌঁছে দিবেন, আমি তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম? সবকিছু স্বাভাবিক হতো। তো আমার জায়গা থেকে আসলে যে জিনিসটা করার দরকার ছিল, যেটা আমার কাছে সবসময় মনে হয়েছে পুরো আন্দোলনের ভেতরে, ওইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে হয়েছে একটা স্ট্র্যাটেজি দিলে সবকিছু সমাধান হয়ে যেত, সেটা না, আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম কিনা, এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো, সেটা তাদের ব্যাপার ছিল। কিন্তু আমার হয়তো বা ওই খারাপ লাগাটা থাকতো না যে না আমি চেষ্টা করিনি বা চেষ্টা করে পাইনি, সেই জায়গাটা হয়তো আমার থাকতো না। কিন্তু সেটা পাইনি, যেটা বললাম যে ব্যর্থ হয়েছি, পাইনি। হ্যাঁ, আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কি যে ধরেন যে বাংলাদেশ সংসদ সদস্য তো সংসদে তো ৩০০ জন সংসদ সদস্য ছিলেন, অন্যদের কাছে প্রত্যাশার চেয়ে আপনার কাছে প্রত্যাশাটা আলাদা ছিল, সেটা আপনার ক্রিকেটার পরিচয়ের কারণেই। এবং সেই প্রত্যাশার যে জায়গাটা সারা দেশের মানুষের, ছাত্রছাত্রীদের শুধু না, সারা দেশের মানুষের যে প্রত্যাশার জায়গাটা ছিল, আপনি কি বাসায় যখন গিয়েছেন আপনার বাসায়ও কি এই নিয়ে কোনো আলোচনা শুনেছেন বা ওইখানেও কি এরকম কিছু আসলে মুখোমুখি আপনি হয়েছেন কিনা যে কেন আপনি তাদের পাশে দাঁড়াতে পারছেন না, একটা ফেসবুক স্ট্যাটাস দিতে পারছেন না? না, সরাসরি আমার, আপনি নিশ্চিত থাকেন যে সবাই যারা করতে পারেনি তারা সরাসরি বাসায় বা পরিবেশে বা বন্ধু সার্কেলে কিন্তু তারা তাদের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেমন আপনাকে আমি বলতে পারি যে আমার মেয়ে সে ইনস্টাগ্রাম ইউজ করে, আমার ইনস্টাগ্রাম থাকলেও আমি ফলোয়ার না, তো সে 17 তারিখ থেকে তার ইনস্টাগ্রামে সে অনেক কথা স্টুডেন্টের পক্ষে লিখে গিয়েছে, বলেছে। তো আমি তো ইনস্টাগ্রাম ফলোয়ার না, তো আমাকে আমার ছোট ভাই বললো যে হুমায়রা বোধহয় স্ট্যাটাস দিচ্ছে, মানে আমার মেয়ে। তো তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ? তো আমাকে বললে আমি দিচ্ছি, তোমার কোনো প্রবলেম আছে কিনা? তা আমি বলেছি না, আমার কোনো প্রবলেম নেই।
এবং আমি ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই মেক শিওর যে তুমি তাদের সাথে থেকো। মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রাখছি। এই জিনিসটা যেন কখনো তার মনে না হয়। এবং এত ঘটনার ভেতর দিয়ে অন্তত ওইটুক জায়গা আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না আমার বাবা আমাকে আটকায়নি। তো ওই জায়গাটা আছে। তো আপনি যেটা বললেন যে পরিবারে বা ফ্রেন্ড সার্কেলে বা অন্যান্য আশেপাশে যাদের সাথে যাই আলোচনা আছে সবাই সবার জায়গা থেকেই আসলে এটা পুশ করেছে বা এটা বলেছে। এটা খুব স্বাভাবিক, বাংলাদেশে সবাই যেখানে বলছে, আমার ক্ষেত্রে ব্যতিক্রম কিছু তো নিশ্চয়ই হয়নি। তবে এটাও সত্যি কথা রোমান ভাই যেটা বললেন, আজকে আরেকটা কথা বলি এর ভেতরে, যেটা হচ্ছে আজকে কোটা আন্দোলনের যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন, আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন, বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এখন যদি আলাদা কোনো কালকে একটা প্রবলেম হয়, আলাদা কোনো যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয়, উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন উনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে। ইটস ভেরি সিম্পল। কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন। তো হুট করেই একটা সমস্যার সমাধান নিয়ে একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবেন না। তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয়। তো সেই জায়গা থেকে সেই জায়গাটা কিন্তু আমি ছিলাম। হ্যাঁ, আপনি আমাকে খেলোয়াড় মাশরাফি বলছেন, আমি সেভাবে উত্তর দিচ্ছি, কিন্তু এট দ্য সেম টাইমে কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম। তো হুট করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল। সেটা ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবেচিন্তে কাজ করতে হবে। তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার। তো আমি যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আসলে আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল, এটাও কিন্তু সত্য কথা। কিন্তু সেটাকে যে আমি এক্সকিউজ হিসেবে যা করাচ্ছি সেটা না, কারণ মানুষের দাবি ছিল প্রথমত আমি একজন খেলোয়াড়, তারপরে আমি সংসদ সদস্য। আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাশরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্যে আমার যে ডাক নাম ছিল, আমার নড়াইলের মানুষ চিন্ত কৌশিক নামে, সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হতে পারতাম। তো খেলোয়াড় মাশরাফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না। বাট আপনি এট দ্য সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন, সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি, সেটা হয়তো আমি পাইনি। সেটাই আমার ব্যর্থতা। না, আমি তো বুঝতে পেরেছি আপনার অবস্থানটা। মাশরাফি, আপনি নড়াইলের কথা বললেন, আপনি নড়াইলের কৌশিক সেই কথা বললেন। সেই নড়াইলে তো আপনার যে বাড়ি, সেই বাড়িটা আমরা দেখেছি যে সেই দিন প্রথমে ভাঙচুর করা হয়েছে, তারপরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি মনে করেন যে মানুষকে মানে ক্ষোভ থেকে আসলে মানুষ এই কাজটা করেছে? আমার কাছে মনে হয় না এটা। আমার কাছে মনে হয় যে একটা মবের মতো হয়েছে। হ্যাঁ, একটা মানে হুট করেই মানুষ এটা করে ফেলেছে, আমার কাছে মনে হয় না। কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কাজ আমি করি নাই, সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোভ থেকে করেছে। আবার থাকতেও পারে, বাট আমার কাছে মনে হয় না। তাহলে আসলে এটা হলো কেন? মানে এটা আপনার কাছে কি মনে হয়? এই কারণটা আমিও খুঁজেছি। কারণ একটা বিষয় আছে কি, মানুষ আমি বিগত যে 5-5.5 বছর কাজ করেছি, তো আমি যখন বাড়ি গিয়েছি তখন রাত 1টা-2টা পর্যন্ত মানুষ এসেছে, বা যে কোনো মানুষ
মানে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করতাম যে আমাকে সবাই ভোট দিবে না, আমাকে সবাই পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যখন সংসদ সদস্য হয়েছি, আমি প্রত্যেকটা নড়াইলের প্রত্যেকটা মানুষের, মানে পুরো নড়াইল তো না, নড়াইলে 2টা আসন, নড়াইল দুই দুই আসনটা হচ্ছে আমার, যেটা সদর, নড়াইল সদর এবং লোহাগাড়া উপজেলা মিলে। তো এইখানে প্রত্যেকটা মানে মানুষের এমপি আমি সেইভাবেই চিন্তা করেছি এবং সেইভাবেই কাজ করেছি। আমার মতের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে, আমার দলের বিরুদ্ধে অনেকে কথা বলতে পারে, আমাদের সাথে মতামত নাও মিলতে পারে। তো এই জিনিসগুলো আমি কখনো দেখিনি। যার যেটা প্রয়োজন হয়েছে, সে যদি মানে তার যে কোনো উপকারে যখন আমার প্রয়োজন হয়েছে, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে। তো এখন আমার কাছে তো এটা মনে হচ্ছে না, মানে আমি চাই না। এরপরও যেটা প্রথমেও বলেছিলাম সেটা বললাম, যে থাকতে পারে হয়তো আমি সবার কাছে পৌঁছাইতে পারিনি, আমি হয়তোবা আমি মানুষ যেটা এক্সপেক্ট করেছিল যে এইভাবে করতে হবে, সেভাবে হয়তো আমি ব্যর্থ হতে পারি, অনেক কিছু হতে পারে। তবে আমার জানা মতে আমি নড়াইলের জন্য আমার সম্ভাব্য যা কিছু ছিল, যে যেটা আগেও বললাম, যে খেলাধুলাটা আমি 20 বছর, প্রায় 20 বছর জাতীয় দলে খেলেছি। আপনি তাকায় দেখবেন যে আমার স্ট্যাটস কখনো বলে না যে আমি পৃথিবীর সেরা কোনো খেলোয়াড় বা বাংলাদেশের কোনো সেরা খেলোয়াড়, অথবা আমার স্ট্যাটস সেটা বলবে না। তো রাজনীতিবিদ হিসেবে তো নাই, কারণ 5 বছরে আপনি এমন কোনো রাজনীতিবিদ হয়ে উঠতে পারবেন না। কিন্তু এই খেলোয়াড় জীবনে যেটা বলেছি, যে আমি আমার শারীরিক মানসিক যতটুকু সম্ভব সবটুকু দিয়ে ক্রিকেট খেলেছি। ঠিক সংসদ সদস্য হওয়ার পরে 2-2.5 বছর কিন্তু করোনায় চলে গেছে, তারপরও আমি আমার সম্ভাব্য সবকিছু, আমার চাওয়া পাওয়া, চিন্তা চেতনা সবকিছু নড়াইল ঘিরেই ছিল। যে আমার নড়াইলের আসলে কোন জিনিসটা করলে নড়াইল মানুষ উপকার হবে, সেই জায়গাটা নিয়ে আমি কাজ করেছি। তো সুতরাং আমি আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি, যে আসলে কেন, এটা কি একটা মবের বিষয় নাকি অন্য কিছু, আমি নিজেও সেই প্রশ্নের উত্তর খুঁজছি। না, সেটা আমি বলছিলাম যে আপনি যখন এটা শুনলেন, তখন যে আপনার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আপনার প্রথম অনুভূতিটা কি ওইরকমই ছিল যে না, এটা আসলে কিভাবে হয়, বা আপনার আসলে তখন ওই মুহূর্তে, আমি জানি যে এটা খুবই টাফ একটা কোশ্চেনটা, হয়তো টাফ, আপনার জন্য মোমেন্টটাও খুব টাফ ছিল, কিন্তু যখন আপনি প্রথম শুনেছিলেন তখন আপনার কাছে কেমন লেগেছিল বা কি মনে হয়েছিল ওই মুহূর্তে? প্রথম কথা হচ্ছে, দেখেন, আমার যখন এটা হয়, আমার বাড়ির সামনেই বাড়ি হচ্ছে সভাপতি মহোদয়, ওনার বাড়ি প্রথমে ভেঙে ফেলে এবং ওনার গাড়িটা আগুন দিয়ে যায়। তো তারপরে আমাদের বাসায় প্রথম চান্সে কেউ কিছু বলেন, দ্বিতীয় চান্সে আবার এক দল এসেছে, তারা কয়েকটা ইট পাটকেল মেরেছে। তৃতীয় দফায় আরেকটা গ্রুপ এসেছে, তারা বাসায় ঢুকে এরকম কিছু লাঠি দিয়ে, বাড়ি টাড়ি দিয়ে ভেঙে চলে গেছে। চতুর্থ দফায় আর কি, ঠিক মাগরিবের আজানের হয়তো বা আধা ঘন্টা আগে, ওই সময় যারা আসছে চতুর্থ দফায়, ওই সময় ওরা এসে আসলে এই ঘটনাগুলো করেছে। লাস্টে ভেঙে চুরে সব, তারপরে হচ্ছে আগুন দিয়ে দিচ্ছে। তো ওই যে বললাম যে আসলে কিছু মনে হবে বা কি মনে করবো সেটা আমি বুঝতেছি। হ্যাঁ, আমি সবকিছু মিলিয়েই অবশ্যই আপসেট, যে আসলে যেটা হয়ে গেল সেটা তো আসলে না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম, না আমি আমার বাবা মা, পরিবার পরিজন কেউ আসলে সেভ করতে পারলাম। আপনার বাবা মা আলহামদুলিল্লাহ যে আমার বাবা মা এখনো ভালো আছে, এটাই। মানে তারা কি তখন ওই বাড়িতে ছিলেন ওই মুহূর্তে, ওই সময়টা? 3 মিনিট আগেও, তো 3 থেকে 5 মিনিট আগেও তারা বাসায় ছিলেন। তারা
মানে আমার বাসায় আসলে আমার বাবা মা তো ধরেন আমার মা যখন ঘর উড়াই দিচ্ছে তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের আমার বাবার, ওই এক কাপড়েই বের হয়েছে। এখন তারা তো ওই সময় বাসায় ছিল। আর একটা বিষয় আছে যে উনারা কিছু বুঝতে পারেনি, উনারা বাসার ভিতরে ছিল, এটা তো উনারাও কল্পনা করেনি। কিন্তু তারপরে বাসায় কয়েকটা ছেলে মেয়ে থাকে, তারা এসে বলছে যে মাঠ থেকে দৌড়ায় দৌড়ায় মানুষ আসছে, আপনারা একটু বাসার বাইরে যান। তো তখন হচ্ছে বাসার বাইরে গেছে। আচ্ছা, তো কয়েকটা ছেলে মেয়ে থাকে, এটা কারা? এখানে ধরেন ওই বাসায় তো আমার দুই ভাই, তো আমরা ঢাকায় থাকি। তো ওই বাসায় অনেকেই জানে, হয়তো বা অনেকেই জানে, আপনাদের প্রেসের অনেকেও গিয়েছে, দেখেছে যে ওইখানে বেশ কয়েকটা এতিম ছেলে মেয়েরা থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, পাঁচ ছয় সাতজন আছে যাদের আসলে কারো বাবা নাই বা কারো মা নাই, বা বাবা বিয়ে করেছে, ছেলে মেয়েদের রাখতে যাচ্ছে না। তো আমার মা করতো কি, ওই ওই ছেলে মেয়েদেরকে এনে বাসায় রাখতো এবং পড়ালেখা করে। তো ওই ছেলে মেয়েগুলো এখন আসলে ইনসিকিউর হয়ে গেল। এখন তাদের এখন তো ধরেন বাসায় তো এখন কেউ থাকার সুযোগ নেই, সেখানে ওদেরকে বা আসলে কিভাবে রাখবো বা কি করবো, এখন কিছু না কিছু করতে হবে। এখন দেখি, তো ওরাই আসলে তো আমার বাবা মাকে দেখেই রাখতো, ওরাই আমার বাবা মাকে টেনে ঘর থেকে বের করে নিচ্ছে। ওই বাড়িতে তো আপনার ক্রিকেটেরও অনেক স্মৃতি রয়েছে, মানে ক্রিকেট ক্যারিয়ারের। হ্যাঁ, ঢাকায় কিছু নাই। ঢাকায় ধরেন আমি তো যে বললাম যে আমারই এমন কোন পুরস্কার আমার নাই, তবে যে কয়েকটা আছে ওই বাড়ি ছিল। টেস্ট ম্যাচে যখন খেলেছি ওই সুভিনিয়ার গুলো বা বিভিন্ন সময় সিরিজ জয়ের কিছু সুভিনিয়ারও বাসায় ছিল। তো নর্মালি আমার ওগুলোর প্রতি যে খুব বেশি টান ছিল সেটা না, তবে গেলে মাঝে মধ্যে দেখতাম, দেখে আবার অনেক মানুষও আসতো, এসে দেখতো জিনিসগুলো। ওই জিনিসগুলো তো আর নাই। মানে যাক ভাই, দিন শেষে আলহামদুলিল্লাহ আমার বাবা মা বেঁচে আছে, এটাই বড় ব্যাপার। ওগুলো নিয়ে তো আর কথা বলে লাভ নেই। হ্যাঁ, আসলে এই বাড়িটা আপনি কবে তৈরি করেছিলেন? এই বাড়ি তৈরি করেছিলাম ভাই 2014 সালের মাঝামাঝি বা শেষের দিকে। 2015 যে হয়তো বা কাজ শেষ হয়, এটা শেষ আছে 2014-15 সালে। 2014-15 সালে। আচ্ছা আচ্ছা, মানে আপনি যখন খেলোয়াড় ছিলেন, তাই তো? মানে খেলোয়াড় ছিলেন মানে তখন তো আপনি বাংলাদেশে আবার ক্যাপ্টেন হলেন ওই সময়টা। মাশরাফি, ঢাকায় তো আপনার একটা বাড়ি রয়েছে, এটাও কি আপনার ক্রিকেট ক্যারিয়ার চলাকালীন সময়ে? ভাই আমার আমার যা অ্যাসেট আছে বা ছিল বা আছে এখনো পর্যন্ত, আমার কোনো অ্যাসেটই সেটা 2018 সালের পরে না। আমার নড়াইলের বাড়িও 2014-15 সালে করা। আমার পূর্বাচলের যে জায়গাটা, সেটা আমাদের সব প্লেয়াররাই পেয়েছিলাম। তখন আলুল বাসার সুমন ভাই ক্যাপ্টেন ছিল, আপনার মনে আছে কিনা? 2006-05 সালে অস্ট্রেলিয়াকে হারাইলাম। তখন আমাদের তৎকালীন সময়ে সরকার আমাদের 5 কাঠা করে জমি দিয়েছিল, পূর্বাচলের জমিটা। আমার মিরপুরে যে বাড়িটা আছে, একটা 2008 সালে করা, আইপিএল খেলে এসে করছি। আর যেটা আমি থাকবো আর কি, সেটা আমার 2015 সালে বা 15 সালের মাঝামাঝি সময় আমার করা। সে বাড়ি এখনো আমি উঠতে পারিনি, মানে প্রক্রিয়াধীন 8-9 বছর ধরে। তো আমার কোনো অ্যাসেটই বা কোনো কিছুই আমার, মানে 2018 সালের পরে আমার কোনো কিছু নেই। আর একটা বিষয় আছে যে ধরেন আমার নড়াইলের বাড়িটা, যেটা আপনাকে বললাম 2014-15 বা ওই 15 সালের শেষ দিকে আমার বাড়িটা শেষ হয়েছে কাজ। তখন তো আমার এন্ডোর্সমেন্ট ছিল অনেকগুলো এন্ডোর্সমেন্ট ছিল, একটা দুইটা না, 20টার উপরে এন্ডোর্সমেন্ট ছিল। এরপরে আমি জাতীয় দলে খেলেছি,
সবকিছু আমি তো খেলাধুলা করে যা কিছু করেছি তো আমি ওই সময় করেছি। আর আমি যে বাড়িটা নড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম যেটা বলছি 15 সালে, তো সেই বাড়িটা তো এখন আর নাই, এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে। তো অনেকেই বলেছে যে বাড়িটা আসলে এখন তুমি চাইলে, বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন, কে বা কারা, অনেক অনেক ভিডিও টিডিও তো আছে দেখেছি। আমি বলেছি যে না, আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটা কোনো বিচার বর্তমান সরকার বা যে যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না। কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙে, হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে, তো ওটা আমি একসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে আমি এভাবে একসেপ্ট করে নিচ্ছি, হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। তো আমার মনে যদি বিন্দুমাত্র কষ্ট এখন আর নাই, আমি মানে কষ্ট নাই কথাটা ভুল, মানে কারোর প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নেই। তো আমিও আশা করব নড়াইলবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে, তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে, তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে, এটাই আমি আশা করি, এর বেশি কিছু না। কিন্তু আমি কখনো এই বাড়ি নিয়ে আসলে শারীরিক বিচার এগুলো চাইবো না। আসলে আপনার কথাটা আমি প্রায় কেড়ে নিয়েই বলতে চাচ্ছিলাম, যখন আপনি বলছিলেন যে আমার কোনো কষ্ট নেই। আপনার কথাতেই বোঝা যাচ্ছে কষ্ট আছে কিন্তু রাগ ক্ষোভ নেই, সেটা ঠিক আছে। আপনি নড়াইলকে এত ভালোবাসেন, সেই সূত্র ধরে আপনি সেগুলো এই কথাটা আপনি বলছেন। নড়াইলের জন্য আপনি তো অনেক কিছু করেছেন। আর 2018 সালের কথা যেটা আপনি বারবার বলছিলেন, যে আপনার যে স্থাবর যে সম্পত্তির কথা বলছিলেন, 2018 তে তো আপনি রাজনীতিতে আসেন। এরপরে হচ্ছে গিয়ে আপনি 2টা সংসদ নির্বাচন করেছেন। 2018 থেকে 2024 সাল, মানে এই যে সময়টা 5-6 বছর যে সময়, সেই সময়ের মধ্যে আপনার আসলে ঠিক বলার মতো এরকম কোনো কিছু, আর সম্পত্তির দিক থেকে আমি যেহেতু বলছি যে বাংলাদেশের রাজনীতির প্রথাগত ধারণাটাই ওইরকম, এবং আমি নিশ্চিত যে আপনাকে এই 2টা সংসদ নির্বাচন করার জন্য হলফনামা জমা দিতে হচ্ছে, সেখানে তো অবশ্যই উল্লেখ রয়েছে মানে ওই সময় আর আপনার সম্পদের পরিমাণ বাড়েনি, ওরকম কোনো কিছু হয়নি, তাই তো? 18 সালে যদি প্রশ্নটা আসলে খেলোয়াড় মাস্টারের কাছে হলো না, তারপরে আমি উত্তর দিচ্ছি যে 2018 সালের হলফনামা এবং 24 সালের হলফনামা দেখলেই আপনি পরিষ্কার হবেন, এবং তারপরে আপনি সেটাকে জাস্টিফাই করলে, সেটা আমি বললে হবে না, সেটাকে জাস্টিফাই করলে পরিষ্কার বোঝা যাবে। শুধু এতটুকুই বলছি যে সেটা দেখলে পরিষ্কার ভাবে বোঝা যাবে যে আসলে ঘটনা কি। 18 পরে তো আপনি খেলেছেন ক্রিকেট, ইনফ্যাক্ট ক্রিকেটে এখনো খেলছেন। তো ক্রিকেটের আয়টা আমার তো নোমান ভাই, আমার কোনো ব্যবসা করি না। আপনি এত এত সাংবাদিক আছে, আমি কোনোদিন আমার 14 গোষ্ঠীরও মানে ক্লোজ যারা, তাদের কারো কোনো লাইসেন্স পাবে না যে আমরা কোনো ব্যবসা করেছি, ঠিক আছে? তো আমি নিজেও কোনোদিন কোনো ব্যবসা করিনি। আমার ছোট ভাই তাও আমার যে কাপড়ের একটা ব্যবসা করে, সেটাও তো সে অনেক আগে থেকে। এছাড়া আমাদের বাসায় কেউ বা আমি নিজেও কোনো ব্যবসা করি না। তো প্রায় কিন্তু একটা কথা বলে আসতাম যে আমার প্রফেশন কিন্তু ক্রিকেট, আর আমার প্যাশন ছিল হচ্ছে আমি যে রাজনীতিটা করছি। এবং আমি এতটাই, আমি নিজে বিশ্বাস করি যে একটা জায়গায় আমি আমাকে সবসময় বেনিফিট অফ দ্য ডাউট বলেন আপনাদের জায়গা থেকে বা আমার জায়গা থেকে, আমি সর্বোচ্চটা বলি যে একটা জায়গায় আমি এতটাই প্যাশনেট ছিলাম যে নড়াইল কিন্তু এই ক্যাটাগরির জেলা না। নড়াইল, আমি তো নড়াইলের দায়িত্বেই ছিলাম, নড়াইল কিন্তু এই ক্যাটাগরির জেলা না, এটা সি ক্যাটাগরির জেলা। এখন এ ক্যাটাগরির জেলা করা আমার একার দ্বারা সম্ভব ছিল না। এটা একটা বিশাল পলিটিক্যাল মুভমেন্ট হতে পারতো। সেটা হচ্ছে যে 5টা উপজেলা করা, নড়াইল এখন 3টা উপজেলা, 4টা উপজেলা হলে অথবা বি ক্যাটাগরির জেলা হয় সম্ভব, আর 5টা উপজেলা হলে অথবা এ ক্যাটাগরি, 5টা হলে মানে বি, আর 7টা মনে হয় এরকম সামথিং লাইক দ্যাট, যেটা আমার পক্ষে আসলে সম্ভব হতো না। তো আমি আসলে সবসময় চিন্তা করতাম যে একটা সি ক্যাটাগরি জেলা থেকেও এ ক্যাটাগরির
জেলার যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো আমার নড়াইলের মানুষ ভোগ করুক। তো ওই জায়গাটাকে এত প্যাশনেটেড জায়গায় আমি নিয়েছিলাম যে আমি আসলে আমি জানি যে আমি আমার সর্বোচ্চটুকু দিয়েই কাজ করেছি, এবং সেটা এখন যে কেউ বর্তমান সরকারের যে কেউ নড়াইল 2 আসনে যদি যে কোনো কাগজপত্র বা যেটা বলেন ফাইল দেখলেই বুঝতে পারবে যে 5 বছর আগে কোথায় ছিল আর এখন। এবং আমি বিনয়ের সাথে অনুরোধ করবো বর্তমান সরকারকে যে আমার নড়াইলের 2 এর যে চলমান কাজগুলো আছে সেই কাজগুলো যেন চলমান রাখেন ওনারা, তাহলে আমার নড়াইলের মানুষরা আসলে ভালো থাকবে। আমি এটা বিনয়ের সাথে অনুরোধ। মাশরাফি, আপনার ক্রিকেট খেলাটাও কি আসলে চলমান থাকবে? খেলাটা আসলে তো আমি তো জাতীয় দলে খেলি না এখন, তাই না? আমি খেলি আমার যেটা আগেও বললাম যে আমার প্রফেশনের জায়গা ক্রিকেট, সেই জায়গা থেকে আমি বিপিএল খেলি এবং ঢাকা লিগ খেলি। এখন যে পরিস্থিতি আসলে এখান থেকে বিপিএল হবে কিনা বা ঢাকা লিগ আদৌ হবে কিনা সেটা তো বলতে পারছি না। আর এমনও না আমিও আর খুব বেশি হলে এক সিজনই খেলতাম। তো যদি বিপিএল হয়, ঢাকা লিগ হয়, তাহলে হয়তো বা দেখি ওই সময় পরিস্থিতি কি দাঁড়ায়, সবকিছুর উপর নির্ভর করছে। তো মূল কথা হচ্ছে পরিস্থিতির উপরে। মাশরাফি, আমি বলেছি না, ইনফ্যাক্ট আমি পুরো আলোচনাটি আপনার সঙ্গে আমি ক্রিকেটার মাশরাফির সঙ্গেই করছি, কিন্তু যেহেতু এখানে একটা ঘটনা ঘটে গিয়েছে এবং আপনার কাছে মানুষের প্রত্যাশা যেখানে ক্রিকেটার হিসেবেই বেশি ছিল বা আমাদের জাতীয় দলের সাথে ক্যাপ্টেন হিসেবেই ছিল, প্রথাগত রাজনীতিবিদদের আলাদা, সেই জন্য আমাদের আলোচনাটা আসলে ওই দিকেই একটা অনেক আলোচনা আমরা সেটা নিয়ে করেছি। আপনি কি মনে করেন যে এই যে বেশি প্রত্যাশা যে ছিল মানুষের, শুধুমাত্র আমি নড়াইলের কথা বলছি না, পুরো বাংলাদেশের মানুষের, এই প্রত্যাশার জায়গাটাতে আপনি মানুষগুলোকে আশাহত করেছেন? এক কথায় উত্তর দিলে অবশ্যই তাই, কারণ আমি তো প্রথমে বললাম যে আমি তো আসলে প্রথমে আমি খেলোয়াড় মাশরাফি, তারপরে ওই মাশরাফি থেকে পলিটিক্যাল মাশরাফি। তো যদি এক কথায় উত্তর চান তো অবশ্যই আমি ওই সময় স্টেপ আপ করতে পারিনি। তারপরে যে কথাটা বলেছি যে আমি একটা স্ট্যাটাসের সীমাবদ্ধ থাকলে হয়তো আমি গা বাঁচাইতে পারতাম, আমি হয়তো বলতে পারতাম যে আমি স্ট্যাটাস দিয়েছি, কিন্তু আমার জায়গা থেকে আমি চেয়েছিলাম আরো বড় পরিসরে করতে। সেই জায়গায় যেহেতু পারিনি, তো অবশ্যই আমার কাছে নিজের কাছে মনে হচ্ছে যে আমি ব্যর্থ হয়েছি। অবশ্যই ক্রিকেটের মাশরাফি তো ছিলেন পুরো বাংলাদেশের ভালোবাসা, যদি সেভাবে বলি, কিন্তু যখন আপনি রাজনীতিতে নাম লিখিয়েছেন, আমি এখনকার কথা বলছি না, আমি আরো 5-6 বছর আগে কথা বলছি, তখনই কিন্তু সেই ভালোবাসার জায়গাটা একটা দ্বিধা বিভক্তির জায়গাটা তৈরি হয়েছে। এখন এত বছর পরে এসে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে রাজনীতিতে আসাটা আপনার ভুল ছিল? না, ওই সময় আমার কাছে একবার মনে হয়নি সেটা। দেখেন, এটা ক্লিয়ারলি আমি জানি যে আমি যখন মাশরাফি হিসাবে, ক্রিকেটার হিসাবে আছি, আমি সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আছি, কিন্তু আমি যখন রাজনীতিতে যাব তখন অবশ্যই আমি সবার কাছে গ্রহণযোগ্য থাকবো না। কিন্তু আমি ওই চ্যালেঞ্জটা নিতে চেয়েছি যে না, পলিটিক্সটা আসলে করে মানুষের জন্য কিছু, পলিটিক্সটা তো এই জন্যই মানুষ করে বা করতো বা করে, আমি যেটা জানি যে মানুষের উপকারের জন্য বড় পরিসরে মানুষের জন্য কিছু করা যায়। তো সেই চ্যালেঞ্জটা নিয়েই তো আমি পলিটিক্সটা করতে এসেছি। তো ওই সময়টা আমার কাছে মনে হয়নি, আর এটা তো অনুমান করে একটা চ্যালেঞ্জ ছিল, এটা তো আমি জানি, এটা কোনো রকেট সায়েন্স তো নাই। হ্যাঁ, সব থেকে বড় স্ট্রেট ফরওয়ার্ড সিদ্ধান্ত হইতো যে আমি করবো না। তাহলে যে এত মানুষ বলে যে আজকে জায়গায় দাঁড়াই আপনি বলেন যে আজকে এত তরুণ প্রজন্মরা বলছে যে আমাদের হাত দিয়ে দেশ গড়বে, তো তাদেরকে তো পলিটিক্স এর ভেতরে আসতে হবে, তাদেরকে তো রাজনীতির ভেতরে আসতে হবে। অরাজনৈতিক ব্যক্তি হিসাবে তো আপনি 5-10 জনের উপকার করতে পারবেন সর্বোচ্চ জায়গা থেকে, কিন্তু আপনি যদি রাজনৈতিক ব্যক্তি হন তখন আপনি হয়তোবা হ্যাঁ গালি খাবেন, আপনি আপনার সমালোচনা হবে, কিন্তু আপনি অনেকগুলো মানুষের একটা এরিয়ার একটা মানে বড় পরিসরে একটা কাজ করার সুযোগ পাবে। তো আজকে যারা তরুণ প্রজন্মরা আছে, যারা এই স্বপ্নটা দেখছে বা তারা কাজ করতে চাচ্ছে, তাদেরকেও তো রাজনীতির ভিতরে আসতে হবে। তাহলে কি আমরা আবারও তাদেরকেও ওই একই পরিস্থিতির ভিতরে ফেলে দিব, বা তাদেরকেও কি একই
পরিবেশ তৈরি করব যে ও ওই মতবাদের, ও অমুক মতবাদের, ও তমুক মতবাদের, তাহলে আপনি তাহলে তো রাজনীতিতে আপনি কখনোই ভালো মানুষ খুঁজতেছেন, বা ভালো মানুষরা এসে, বা ভালো মানুষ না যারা মানুষের জন্য কাজ করতে চায় তাদেরকে আপনি কবে খুঁজে পাবেন? এখনো যদি আমরা এই অমুক দল তমুক দল করে, মূল কথা যে দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সে যে দলই করুক সে দেশের জন্য কাজ করবে কিনা এই মোটিভটা তার আছে কিনা এই জায়গাটা দেখা উচিত। কে কোন দল করতেছে এই জায়গাটা না দেখে বরঞ্চ দেখা উচিত যে তার দেশের জন্য কাজ করার মোটিভ আছে কিনা। যদি থাকে তাকে অবশ্যই ওয়েলকাম জানানো উচিত, সে যে জায়গা থেকে আসুক, যে দল থেকে আসুক। তার একটা উদাহরণ তো আমি দিলাম, আজকে যারা তরুণ প্রজন্ম তারা তো এইভাবে সারাদিন রাস্তায় থাকে, তাদের একটা প্ল্যাটফর্ম দরকার হবে, তাদের একটা রাজনৈতিক জায়গা দরকার হবে। তো তারা যখন একটা রাজনৈতিক জায়গায় যাইতে চাবে, তো তখন আমার জায়গা থেকে আপনার জায়গা থেকে সবাই যদি আবার তারে টেনে এসে নিচে নামাই, সমালোচনা করি, তাহলে তো এইভাবেই চলতে থাকবে। তো আমি সেটা বলতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে ভুল, এখন আমার জায়গা থেকে আমি চিন্তা করতেই পারি যে আমার দরকার কিছু এসব রিস্ক নেওয়া। আমি তো ভালো ছিলাম, আমার কাছে তখন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যখন আমার কাছে, আমি যখন রাজনীতিতে 2018 সালে আসি, তখন যে কন্ট্রাক্ট গুলো আমার বাতিল হয়েছে সেগুলো অনেক বড় বড় কন্ট্রাক্ট বাতিল হয়েছে। তো প্রায় আমার 8-10 কোটি টাকার কন্ট্রাক্ট সেই সময় বাতিল হয়েছে। তো আমি যদি রাজনীতিতে না আসতাম তো আমার ওই টাকাগুলো তো আমি পেতাম। তো আমি আমার পরিবার নিয়ে আরামসে, মানে সেগুলো আপনি কল্পনাই করতে পারবেন কত কত বড় বড় কন্ট্রাক্ট। ঠিক আছে, সেটা হচ্ছে যে তার কয়েকদিন পরে ছিল ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন আমি একদম, সেটা আমি রাজনীতিতে এসেও করেছি, রাজনীতি না আসলেও আপনারাও জানেন যে আমি এবং অবধারিত আমি ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন ছিলাম। সমস্ত বড় বড় কন্ট্রাক্ট আমার কাছে ছিল এবং যাদের সাথে সাইন আপ ছিল তারা বাতিল করে দিল আমাকে, কারণ তারা মাল্টিন্যাশনাল কোম্পানি, কোনো রাজনৈতিক দলের সাথে তারা থাকতে চায় না। আচ্ছা, তো আমি যদি ওই সময় এটা না করে ভাই আমি একা ভালো থাকবো চিন্তা করতাম, তাহলে তো আজকে আমাকে এই দিন দেখতে হতো, বা আমাকে এত গালি করতো। হ্যাঁ, আমি খেলায় খারাপ খেলেছি, গালি খেতাম, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আজকে এই পরিস্থিতি আমার হইতো না। তো আমি আমার যে টাকা পয়সা হইতো তাই নিয়ে আরামসে আমার পরিবার নিয়ে আরামসে ভালো থাকতে পারতাম। আমি তো ওই শাটারটা ব্রেক করে ওই চ্যালেঞ্জটা নিয়ে এসেছি কাজ। তো এই জন্য বললাম যে ভুল করেছি এই জিনিসটা আমি বলবো না, আমি জেনে বুঝেই যদি ভুল করে তাহলে আমার নিজের ক্ষতি করেছি, যদি খুব বেশি বলতে হয় এটা। কিন্তু আমার ভেতরে কোনো ওই জিনিসটা কাজ করবে না কোনোদিন যে না আমি যে আমার মোটিভ ছিল কি, আমি কি চিন্তা করে রাজনীতি করতে আসছি এবং আমি আসলে এই কাজ করতে চেয়েছি না, এই জায়গাটাই হয়তো আমি বলবো যে না আমি চেয়েছি, করেছি, আমার সাধ্য মতো করেছি। মাশরাফি, সেটা কি আপনি এখনো চান? মানে এখনো চান বলতে আমি বলছি যে আপনি এখন একটা কঠিন পরিস্থিতিতে আছেন, আপনার দল একটা কঠিন পরিস্থিতিতে আছে। আপনি তো ওই অর্থে প্রথাগত রাজনীতিবিদ না, সেটা আমরা সবাই জানি, আপনি নিজেও ব্যাখ্যা করেছেন। তো এখনকার এই অবস্থায় দাঁড়িয়ে আপনি কি ভবিষ্যতে রাজনীতি করবেন, নাকি রাজনীতি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন? দেখেন নোমান ভাই, ভবিষ্যতের অনেক ভবিষ্যতের কথা ভেবেছি জীবনে দাঁড়িয়ে, একসময় অনেক ভবিষ্যতের কথা ভেবেছি এবং একটু আগে আপনাকে একটা কথা বলেছি যে দেখেন যে কাজগুলো আমি নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে, একটা সি ক্যাটাগরির জেলায় কি কি প্রজেক্ট, ইউনিভার্সিটি বাকি আছে। সেটাও কয়েকদিন আগে যে 5টা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা গিয়েছে তার ভেতরে নড়াইল জেলার প্রস্তাবনাটা ছিল এস এম সুলতানের নাম। এস এম সুলতানকে হয়তো আপনারা নিশ্চয়ই চিনেন, অবশ্যই বিখ্যাত ওনার নামে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা গিয়েছে, আমি সেটাও ট্র্যাক করে ফেলেছি। তো আমি এত কিছু পরবর্তী এখনো বলছি যে যে চলমান কাজগুলো নড়াইলে আছে। আমি 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 যদি একটুখানি আমাকে ক্লিয়ার করতেন, মানে শুধু একটা ইউনিভার্সিটি বাকি ছিল বলতে আপনি মানে কি বোঝাচ্ছেন? মানে এর বাইরে উন্নয়ন প্রকল্পগুলোর কথা কি বলছেন? হ্যাঁ, আমি সেটা বলতে চাচ্ছিলাম, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো একটা সি ক্যাটাগরির জেলা। আজকে আপনি বিগত 5 বছরে 2 বছর ছিল করোনা, তার ভেতরে আজকে 4 লেনের কাজ চলছে,
আমাদের ওখানে নদী ভাঙন কবলিত এরিয়া, সেখানে প্রায় 300 কোটি টাকার মতো প্রোটেকশন হয়েছে, আপনার ইমার্জেন্সি প্রোটেকশন হয়েছে, আপনার 200 কোটি টাকা পল্লীর অবকাঠামোর রাস্তা ঠিক করা আছে। এর কয়েকদিন আগে আমি আবার 250 কোটি টাকার একটা নড়াইল জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প বই, সেটা অনুমোদন হয়ে প্রায় 34 কিলোমিটার মতো টেন্ডার হয়েছে। নড়াইলে 100 বেড হসপিটাল ছিল স্বাধীন হওয়ার পর থেকে, তো এটাকে 250 বেড করে ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় 10টা আইসিইউ নেওয়া হয়েছে। আমাদের নড়াইল লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেটাও স্বাধীনের হওয়ার পরে যখন হসপিটালাইজ, সেটা 2018 সালের আগ পর্যন্ত সেটা 31 বেড ছিল, ওটাকে 50 বেড করে 4তলা ফাউন্ডেশন করা হয়েছে। এরপরে আছে 2টা পৌরসভা ছিল আমার আন্ডারে, সেই 2টা পৌরসভায় এমজিএসপি সবচেয়ে বড় প্রকল্প ছিল গভর্নমেন্টের। 29টা না 30টা পৌরসভা এমজিএসপি প্রকল্প পেয়েছে, তার ভিতরে 2টাই ছিল নড়াইলে। ইঞ্জিনিয়ারিং কলেজ অনুমোদন না, টেন্ডারও হয়ে গিয়েছে, কাজটা শুরু হয়নি। সারা বাংলাদেশে বোধহয় 4টে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তার ভিতরে নড়াইলে একটা। আইটি ট্রেনিং ইনকিউবেটর সেন্টার যেটা, সেটাও কাজের উদ্বোধন করে কাজ শুরু হয়ে গেছে। তো আপনি যে জিনিসগুলো দৈনন্দিন জীবনে দরকার একটা তরুণ প্রজন্মদের জন্য, সেই ম্যাক্সিমাম মেগা প্রকল্পগুলো অলরেডি প্রায় চলে গেছে। এখন বিশ্ববিদ্যালয়টা বাকি ছিল, সেটাও আপনার 5টা বিশ্ববিদ্যালয়ের যে প্রস্তাবনা গিয়েছে তার উপরে নড়াইল ছিল। তো আমি এটাই বলতে চাচ্ছি যে আমি যে কাজগুলো করেছি, আমি জানি যে 5 বছরে তো 2-2.5 বছর করোনা ছিল, সবকিছু আপনারাও জানেন সবকিছু বন্ধ ছিল। তারপরও যতদূর এগিয়ে নিয়ে গেছি, আমি বিশ্বাস করি বর্তমান সরকার এই কাজগুলোকে আসলে পূর্ণতা দিবে, এটুকু আমি বিশ্বাস করি। আসলে ক্রিকেটে কি আমরা কোনোভাবে আপনাকে পাবো, মানে পেতে পারি ওই সম্পর্কে? সেখানে আমি রাজনীতি তো আসলে সেই অর্থে বুঝি না, কিন্তু ধরেন খেলাটা বুঝি। আর আমি ঠিক রাজনীতিবিদ মাশরাফিকেও সেই অর্থে চিনি না, কিন্তু ক্রিকেটার মাশরাফিকে আমি চিনি। এবং আমি মনে করি, আমি এটা তো নিশ্চিতভাবে অনেকেই মনে করেন যে বাংলাদেশ ক্রিকেটে আপনি জাতীয় দলে খেলবেন না, কিন্তু কোনো না কোনো ভাবে অবদান রাখার সুযোগ তো আমার মনে হয় আপনার এর মধ্যেও ছিল যখন জাতীয় দলে খেলা ছেড়েছেন, সামনে হয়তো আছে। মানে পরিস্থিতিটা আলাদা এখন, পরিস্থিতি, কিন্তু তারপরে কি ক্রিকেটে কোনোভাবে আমরা ভবিষ্যতে দেখবো, দেখার সেই সুযোগ আছে কিনা? দেখেন, আমি যখন সংসদ সদস্য ছিলাম, তখন আপনারা খেলা বাদে আমাকে কখনো ক্রিকেট বোর্ডে দেখেন। তো আমি কখনোই আমার নিজের কথা কখনো ভাবিনি। আমি যে জায়গায় ছিলাম, আমি অনেক উপর জায়গায় যে আমি বলতে পারতাম যে আমি এই ক্রিকেটে এই কাজটা চাই, আমি ক্রিকেটের সাথে থাকতে চাই, আমি কোথাও নাই। বরং আমি বারবারই যখন আপনারা আমাকে প্রশ্ন করেছেন, কিন্তু আমি একটা উত্তর দিয়েছি যে আমি কিন্তু ক্রিকেট বোর্ডের ধারে কাছেও যাই না। অনেকবার বলেছি, বিগত 5 বছরে অসংখ্যবার প্রেসে এসে আমি বলেছি যে আমি তো ক্রিকেট বোর্ডের ধারে কাছেই যাই না। খেলা থাকলে মাঠে খেলতে যাই, বিপিএল বা ঢাকা লিগের খেলা থাকলে লাস্ট 5.5 বছরে ওই কয়বারই মাঠে গেছি যে কয়দিন খেলা ছিল আমার। এই ছাড়া মনে হয় 1-2 বার গিয়েছি, এই ছাড়া আমার যাওয়া হয়নি। তো যখন আসলে বলার সুযোগ ছিল আমার, যখন একটা দায়িত্ব নেওয়ার আমার সুযোগ ছিল বিভিন্ন উপর জায়গায় বলে, সেই সময় আমি দায়িত্ব কিন্তু কখনোই আমি ওই যে সবাই যেটা চিন্তা করে ক্ষমতার দাপট বা আপনি ক্ষমতায় আছেন, সেই জায়গাটা যখন আমার ক্রিকেটটাই তো আমার বেস, সেখানেই যাইনি। আর যদি আপনি এখন যে প্রশ্নটা করলেন, এক কথায় যদি উত্তর দিতে হয়, শুধু এক কথায় বলি যে আমার কাছে মনে হয় না সেটা আমি দাবি করতে পারি বা আমি সেটা ডিজার্ভ করি। আমার কাছে সেটা মনে হয় ক্রিকেটের সঙ্গে কাজ করাটা আপনি ডিজার্ভ করেন না বলছেন আপনি, কেন আপনার সেটা মনে হচ্ছে? এটা খুব স্বাভাবিক না? আমি এতদিন রাজনীতি করেছি, আমি
আমি ক্রিকেটের সাথে থাকিনি বা আসিনি, এখন আমি আবার ক্রিকেটের সাথে কাজ করতে চাচ্ছি, বিষয়টা এরকম হয়ে যায় না? হ্যাঁ, যদি ছোটখাটো কোনো প্ল্যাটফর্মে হয় সেই জায়গা থেকে কাজ করব, তারপরেরটা দেখা যাবে। কিন্তু বড় পরিসরে এসে আমি এখনই বলবো যে এখন আমি কাজ করতে চাই ক্রিকেট নিয়ে বড় পরিসরে, সেটা আসলে অনেকটা সুযোগ সন্ধানী বিষয় হয়ে যায়। মানে এই জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে আমি এটা ডিজার্ভ করি। হ্যাঁ, আমি যেহেতু ক্রিকেট আমার রক্তের ভিতরে, সেটা অনেক, এটা আমি কয়েকদিন আগেও বলেছি যে ক্রিকেট আমার রক্তের ভিতরে, আমি যে জায়গায় চাই ক্রিকেট থেকে যদি আমার কাছে কেউ সহযোগিতা চায় আমি অবশ্যই যাব। আর যদি কেউ না আসে, আমি ক্রিকেট নিয়ে, যেমন আমি সেকেন্ড ডিভিশনে একটু কাজ করতাম, আমার বিভিন্ন জায়গায় আমি ছোটখাটো পর্যায়ে ক্রিকেট নিয়ে কাজ করতাম। যেমন আমার একটা, আমি যেমন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলাম। আমার এই সেপ্টেম্বরে যেমন আমি আলোচনা করেছিলাম আন্ডার-17 ফুটবল এবং আন্ডার-17 ক্রিকেট টুর্নামেন্টটা করতে। আন্ডার-17 করতে যাচ্ছিলাম এই কারণে যে 2টা বছর ওইখান থেকে কিছু প্লেয়ার যদি বের হয়, 2টা বছর তাদেরকে রেডি করার সময় পাবে বাফুফে বা ক্রিকেট বোর্ড। তো ওই জায়গা থেকে, ওই চিন্তা চেতনা থেকে আসলে আন্ডার-17 করতে চেয়েছিলাম, যে আন্ডার-19 খেলার আগে অন্তত 2টা বছর তারা সময় পায় তাদেরকে তৈরি করার জন্য। তো এইরকম ভাবে চিন্তা করে আসলে আমি কাজ করতে চাচ্ছিলাম, তাছাড়া তো আমার কোনো প্ল্যাটফর্ম ছিল না। তো এই জন্য বললাম যে আমার যে যতটুকু প্ল্যাটফর্ম ছিল আমি চেষ্টা করেছি। আমি নড়াইলেও বড় টুর্নামেন্ট করেছি, 2টা-3টা, তো যতটুকু পেরেছি করেছি। কিন্তু ওরকম ভাবে হয়তো বা আমি সুযোগ থাকলে করার চেষ্টা করব, কিন্তু হুট করে এসে আমি এই মুহূর্তে আমি বড় পরিসরে করবো, এটা আসলে এক কথায় বললাম যে আমি সেটা ডিজার্ভ করি না। না, বুঝতে পেরেছি, আমি আপনার অবস্থানটা বুঝতে পেরেছি। আসলে আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি ইন্টারভিউর। এমনি আমি যদি একদম শেষে এসে জিজ্ঞাসা করি যে গত কিছুদিনে, গত প্রায় যে মাসখানেক সময়ের মতো হয়েছে, বাংলাদেশে যা যা হয়ে গিয়েছে, এত এত মানুষ মারা গিয়েছে, ক্ষমতার পরিবর্তন হয়েছে, আপনার ব্যক্তিগত জীবনটাও বিপর্যস্ত হয়েছে, স্পেশালি যে নড়াইলে আপনার যেটা বাড়িটা পুড়ে যাওয়ার কথাটা যেটা বললেন, তো অবভিয়াসলি এটা তো সবার মতো আপনার জায়গা থেকেও তো মন নিশ্চয়ই খুব খারাপ, নিশ্চয়ই অনেক কষ্ট, এবং আমাদের সাথে ইন্টারভিউ করে একটা সময় জুড়ে সেটা বোঝা গিয়েছে। এই যে সবার সামনে আপনি বলতে পারলেন কথাগুলো, অ্যাটলিস্ট আপনি আপনার অবস্থানটা জানাতে পারলেন আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে, একটু কি হালকা লাগছে মাশরাফি? না, এই কষ্ট থাকবে, নোমান ভাই, এই কষ্ট থাকবে। প্রথম কষ্ট থাকবে যে যে এই ক্রাইসিসে আমি দাঁড়াইতে পারিনি, এই কষ্টটা আমাকে ভোগাবে। এটা 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 তো আমার নিজস্ব ব্যাপার, এই কষ্টটা আমার থেকে যাবে। আর কিছু কিছু বিষয় আছে, সবকিছু বলার বিষয় না, কথা বলার বিষয় না। হ্যাঁ, কথা হয়তো বা বলছি, কথা হয়তো বা বলতে হবে সামনে, হ্যাঁ, কিন্তু এই কষ্টটা থেকে যাবে। এবং এবং ব্যক্তিগতভাবেও আমি আসলে মানে নিজের উপরে আপসেট, এটা বলতে পারি। আমি নিজের উপরে নিজেই আপসেট হয়েছি, বা আমি আছি, মানে নিজের নিজের কথাই চিন্তা করছি যে আমি নিজেই আপসেট, এবং সেটা নিজের উপর। মাশরাফি, আপনার এই বিপর্যস্ত সময় আপনি নট আউট নোমানকে সময় দিয়েছেন, সেজন্য আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই মিলেই একটা নতুন বাংলাদেশ, একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই মিলেই দেখছি। নিশ্চিতভাবে আপনিও সেই স্বপ্ন, আপনিও আপনার জায়গা থেকে নিশ্চিতভাবেই দেখেন। সেটা তো অবশ্যই। আমি আমি আমার সবার প্রতি শুভকামনা, যারা আছেন বর্তমান সরকারের বা যারা কাজ করছেন যে যার জায়গা থেকে, সবার প্রতি শুভকামনা। আশা করি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, মানুষ ভালো থাকবে, মানুষ সুযোগ সুবিধা পাবে। এটাই তো চাওয়া, এছাড়া তো আর কারোরই চাওয়া নাই। তো আমার সবার প্রতি শুভকামনা থাকে, একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশায়। মাশরাফি মুর্তজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আমার কাছে তার এই ক্রিকেটার পরিচয়টাই সবচেয়ে বড়, যদিও তার সঙ্গে এখন রাজনীতিবিদ পরিচয়টাই রয়েছে, এবং গত কিছুদিন ধরে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে সেইখানটাতে মাশরাফি তার নিজের অবস্থানটা স্পষ্ট করেছেন আমাদের সঙ্গে এই দীর্ঘ ইন্টারভিউতে।
আমাদের অবস্থান, নট আউট নোমানের যে অবস্থান, সেটা আমরা রাজনৈতিক কোনো বিবেচনায় যাচ্ছি না, রাজনৈতিক কোনো জাজমেন্টে যাওয়ার যাচ্ছি না, আমাদের প্ল্যাটফর্মও সেটা না। কিন্তু আমি এখনো মনে করি যে মাশরাফি বাংলাদেশ ক্রিকেটে তার যে কোনো ভূমিকায় হোক দেয়ার অনেক কিছুই রয়েছে। বাংলাদেশ ক্রিকেটে তিনি আসলে থাকবেন কি থাকবেন না, শেষের দিক দিয়ে এরকম কিছু প্রশ্ন করেছিলাম, উনি যে খুব স্পষ্ট উত্তর দিয়েছেন তা নয়, কিন্তু এটা আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয়, নট আউট নোমানের কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকলে সেটা, মাশরাফি যদি থাকেন বাংলাদেশ ক্রিকেটের আসলে উপকারী হবে। আর শেষ কথা তিনি যেটা বলেছেন যে বাংলাদেশ সব মিলিয়ে এখন একটা শান্তির দেশ হোক, একটা সুন্দর দেশ হোক, একটা নতুন বাংলাদেশের স্বপ্নটা সবাই মিলে যেরকম